বঙ্গীয় সাহিত্য পরিষদের উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের অর্থানুকূল্যে দ্বিশত জন্ম জয়ন্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা দুদিনের আলোচনা এবং 14 দিন ব্যাপী একটা প্রদর্শনীর আয়োজন করেছি। আজকে সেই আলোচনা সভার উদ্বোধন হবে এবং প্রদর্শনীটার উদ্বোধন হবে। মোট সমগ্র অনুষ্ঠানটা 3টে অধিবেশনে বিন্যস্ত। প্রথম অধিবেশন উদ্বোধনী পর্ব। আজকের এই দ্বিতীয় উদ্বোধনে আমরা বিদ্যাসাগরকে নিয়ে তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। তারপর মধ্যম পর্বে আমরা এই প্রদর্শনীটা সাধারণের জন্য খুলে দেব। 14 দিন ধরে এই প্রদর্শনী 12টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে। 14 দিন পর আগামী 14 মার্চ 2021 একটা সমাপ্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যাসাগরের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি এবং এই প্রদর্শনীর সমাপ্তি ঘোষণা করা হবে। সেখান থেকে বলতে পারি সমগ্র অনুষ্ঠানটা 3টে অধিবেশনে বিন্যস্ত। আর আজকের যে উদ্বোধনী পর্ব, এই উদ্বোধনী পর্বটাও 3টে পর্বে বিভক্ত। প্রথম পর্বে মূল সংকেত ভাষণ অর্থাৎ কিনোট অ্যাড্রেস, তারপর বিদ্যাসাগরকে নিয়ে দুটো বইয়ের মোড়ক উন্মোচন হবে এবং উদ্বোধনী পর্বের শেষে আমরা প্রদর্শনী উদ্বোধন করব। অর্থাৎ সমগ্র অনুষ্ঠানটা এবং 3টে অধিবেশনে বিভক্ত। উদ্বোধন পর্বটা 3টে অধিবেশনে বিভক্ত। আমরা উদ্বোধনী পর্বের প্রথম অংশে প্রবেশ করছি। আপনারা জানেন আমন্ত্রণপত্রে আছে উদ্বোধনী পর্বে সভাপতির আসনে থাকবেন বঙ্গীয় সাহিত্য পরিষদের মাননীয় সভাপতি শ্রী বাণী বরণ ঘোষ। বই উন্মোচন করবেন বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে বঙ্গীয় সাহিত্য পরিষদের অচি পরিষদের সদস্য বিখ্যাত শিক্ষাবিদ শ্রী পবিত্র সরকার। আরেকটি বই উদ্বোধন করবেন বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রাক্তন সহসভাপতি বর্তমানে অচি পরিষদের সদস্য শ্রী প্রসাদ রঞ্জন রায়। স্বাগত ভাষণ দেবেন পরিষদ সম্পাদক শ্রী রতন কুমার নন্দী। আর সমগ্র অনুষ্ঠানটা তো বটেই এবং প্রদর্শনীটা যিনি যার পরিকল্পনা এবং যিনি সাজিয়ে দিয়েছেন আমাদের পরিষদের প্রাক্তন সম্পাদক, পরিষদের শুভানুধ্যায়ী, নামজাদা শিক্ষাবিদ শ্রী স্বপন বসু সমগ্র প্রদর্শনীটার পরিচিতি দেবেন। তিনি এখনো প্রদর্শনীর মধ্যে আছেন, এখানে আসতে পারছেন না। মাননীয় সভাপতি বঙ্গীয় সাহিত্য পরিষদ অতি পরিষদের 2 সদস্য, মাননীয় সম্পাদক এবং আজকের যিনি মূল সংক্ষেপ ভাষণ দেবেন বঙ্গীয় সাহিত্য পরিষদের সহসভাপতি শ্রী অমিয় কুমার সামন্ত মঞ্চে আসন গ্রহণ করেছেন। যারা মঞ্চে চলে এসছেন তার আগে বোধহয় কেন বিদ্যাসাগরের প্রযুক্তিতে একটু পুষ্পার্ঘ অর্পণ করা বিষয় রয়েছে। যারা করতে চান তারা বিদ্যাসাগরের পুষ্পার্ঘ অর্পণ করবেন। আপনারা যারা নিয়মিত পরিষদ সভা নিয়ে এসে বিভিন্ন অনুষ্ঠানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বর্ষে এই যে আলোচনা সভা ও প্রদর্শনী
পরিকল্পনা করা হয়েছিল গত বছরে, অর্থাৎ 2020 ফেব্রুয়ারি মার্চে আমরা এই অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু এটাও সবার জানা এক ভয়াবহ ভাইরাসের আক্রমণে আমাদের প্রাত্যহিক জীবন, আমাদের পড়াশোনা, সভা সমিতি, আলাপ আলোচনা সব বন্ধ রাখতে হয়েছিল। সেই কোভিড-19 এখন কিছুটা কমেছে, কিন্তু কোভিড আমাদের ছেড়ে যায়নি। এই পরিস্থিতিতে আমরা অনুমতি পেয়ে এই সভার আয়োজন করেছি, কিন্তু সম্পূর্ণ কোভিড বিধি মেনে এই অনুষ্ঠান আমরা এখানে আছে হয় শব্দ বন্ধ রাখুন, সাইলেন্ট মোডে রাখুন, অথবা নিষ্ক্রিয় করে দিন, অর্থাৎ সুইচ অফ রাখুন। অর্থাৎ কোভিড বিধি আমরা এখানে কঠোরভাবে প্রযোজ্য এবং আলোচনাটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আপনাদের কাছে নিবেদন, আপনারা মোবাইলে সুইচ অফ রাখুন অথবা শব্দ বন্ধ রাখুন। এবার অনুষ্ঠানে আমরা প্রবেশ করি। প্রথমেই স্বাগত ভাষণ দেবেন পরিষদ সম্পাদক শ্রী রতন কুমার ভূঁইয়া। তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মন্ত্রী যারা আছেন তাদের কথা ইতিমধ্যে সঞ্চালন করে দিয়েছেন। এখানে উপস্থিত আছেন শ্রী অনন্ত কুমার সামন্ত, বিদ্যাসাগরের উপর তিনি প্রচুর লেখালেখি করেছেন এবং তিনি এই সম্পর্কে গবেষণা কাজের জন্য সংরক্ষিত করেছেন বিশ্ববিদ্যালয় এবং রাজ্য সরকারের তরফ থেকে। এখানে উপস্থিত আছেন শ্রী পবিত্র সরকার। আমার দুর্ভাগ্য যে আমি ক্লাসে বসে পড়িনি, কিন্তু পবিত্র সরকারের বই প্রতিনিয়তই আমাদের পাশে থাকতে হয় এবং তিনি সবসময় আমাদের সঙ্গে আছেন। সাহিত্য পরিষদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সভাপতি হিসাবে এবং তিনি বর্তমানে কোচি পরিষদের সদস্য। আরেকজন প্রখ্যাত মানুষ প্রসাদ রমন রায়, তার নাম জানে না এমন লোকের সংখ্যা খুব কম। তিনি গবেষক, লেখক এবং অত্যন্ত ভালো একজন সরকারি আধিকারিক। সবচেয়ে বড় কথা, পারিবারিক সূত্রে তিনি একটি বিশাল পরিবারের সঙ্গে যুক্ত। আমরা যখন এখানে তাকিয়ে আসেন, এবং আজকে বিশেষ করে মনে হচ্ছে যখন আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এসেছিলেন, তিনি আমাদের সঙ্গে থেকে শুধু উপদেশ দেননি, নিজের চেয়ার টেবিল হাতে টেনে সরিয়ে সমস্ত ব্যবস্থা করেছিলেন। একজন আইএএস অফিসার একটি চেয়ার টেবিল নিয়ে এখান থেকে ওখানে নিয়ে গেছেন, আমাকে খুব অবাক হয়েছে। তাছাড়া আমাদের যে কোনো প্রশাসনিক কাজে বা একাডেমিক কাজে কোনো পরামর্শ চাইতে হলে স্যার আমাদের পরামর্শ দেন। একটি নাম আছে এখানে, ওখানে কিন্তু কাজে ব্যস্ত, আমি বলছি কেন, শ্রী স্বপন বসু। আজকে যে আমরা প্রদর্শনীর আয়োজন করেছি, অনেক বলবো আরো, সেটা হচ্ছে আমাদের কাছে আছে বিরাট সামগ্রী। এগুলো বেছে বের করে বিভিন্নভাবে এদের বিন্যস্ত করে দর্শকদের সামনে তুলে দেওয়ার কাজটা খুব কঠিন। উদাহরণ স্বপন বসু, সঙ্গে আমি অভিজিৎ কুমার ঘোষ এবং সুরিমা মিশ্র আজকে অসুস্থ, আসতে পারেনি, এবং পরিষদের কর্মীদের নিয়ে গত প্রায় 10 দিন আমি জানি তারা নিয়মিত পরিশ্রম করেছেন, কিন্তু এত পরিশ্রম করা সত্ত্বেও সমস্ত কাজ শেষ হয়নি। যতটুকু বাকি আছে আমি জানি না আজকেও শেষ করা সম্ভব হবে কিনা। বিপুল এবং কর্মী এবং অত্যন্ত নিষ্ঠাবান মানুষ স্বপন বসু, তিনি এখনও সেই ব্যবস্থাকে পরিচালনা করছেন বলে মঞ্চে উপস্থিত হননি। আর আছেন আমাদের অভিভাবক, আমার ব্যক্তিগত জীবনের অভিভাবক শ্রী বাড়িবরণ ঘোষ। অভিজিৎ আগে জানিয়েছে দ্বিতীয় অধিবেশনে আমাদের চলবে, তাতে পবিত্র সরকার থাকবেন, বিশিষ্ট অধ্যাপক লায়াকারি খান আসবেন, বলে এসছেন, এখানে দেখিনি,
অশোক পাল অনেক আগে পৌঁছেছেন। আর এই লোকটি পরিচয় দিতে কি দেবো জানি না, তা তিনি গান জানেন, ছবি আঁকেন, ভাস্কর্য তৈরি করেন, ডাক্তারি করেন, লেখেন, কিছু সম্পর্ক। তিনি এখানে আছেন, তিনিও উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠান এখানে শেষ হলেও 14 তারিখ আমাদের আরেকটি অনুষ্ঠান হবে, সমাপ্তি অধিবেশন। সেই দিন থাকবেন আমাদের সভাপতি মানিকরণ ঘোষ, সৌমিত্র বসু, মোহাম্মদ কাফি, শ্রী শ্যামল চক্রবর্তী। আজকে তাদের পরিচয়ের কথা বলছিলাম। অভিজিৎ আপনাদের কাছে একটা কথা জানিয়েছি। আসলে এই অনুষ্ঠানটা আমাদের করার কথা ছিল গত বছর মার্চ মাসে। আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি বিভিন্ন বক্তাদের কাছে আমরা কিছু চিঠি পাঠিয়েছিলাম, তারা ব্যস্ততার মতো আমাদের কাছে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে এবং আমরা সেই মর্মে প্রস্তুত হচ্ছিলাম। আমাদের ইতিমধ্যে সরকারি দপ্তরের সাথে অনেকগুলো ব্যাপারে যোগাযোগ হয়। এখানে ট্রান্সপোর্টের মেম্বার অনেকে আছেন, জানার জন্য আমি বলছি কথাটা, যে বিদ্যাসাগর সম্পর্কিত যে সমস্ত তথ্য বা বিভিন্ন দ্রব্য আছে, আমার মনে হয় সবচেয়ে বেশি পরিমাণে আছে বঙ্গীয় সাহিত্য বিষয়। বিদ্যাসাগরের যে গ্রন্থ সম্ভার, তার লাইব্রেরি, তার অধিকাংশ সামান্য কিছু বাদ দিলে আমাদের বঙ্গীয় সাহিত্য পরিষদে আছে এবং ভিতরে সেগুলো আমরা সযত্নে গুছিয়ে রেখেছি, সাজিয়ে রেখেছি। সৌভাগ্যবশত এটা আমরা পেয়ে গিয়েছি। আমাদের কাছে বিদ্যাসাগরের ব্যবহৃত টেবিল, তার হাতে লেখা কিছু গ্রন্থের পাণ্ডুলিপি, তার সংগ্রহ করা কিছু পুঁথি, তার নিজের হাতের লেখা পুঁথি, এরকম অজস্র সংগ্রহ। একটা সময় আমার সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের খানিকটা মতভেদ হয়। এরা বহুদিন এসেছিলেন, এরা আমার কাছে চেয়েছিলেন যে সাহিত্য পরিষদের এই সামগ্রীগুলো তাদের কিছুদিনের জন্য দান করতে হবে এবং তারা যেটা বিদ্যাসাগর একাডেমি করছেন সেখানে প্রদর্শনী করবে। আমি বাড়িবাবু ছিলেন, রমেশ সব ছিলেন, যারা এসেছিলেন তারা আমার সাথে এবং আমাদের সাথে খুবই তারা ঘনিষ্ঠ। আমরা বারণ করেছিলাম, আপত্তি করেছিলাম যে স্যার এটা করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ এটা ট্রান্সপোর্টের সামগ্রী, আর এই এতগুলো আলমারি এখান থেকে সরানো যাবে না, আর এই নিশ্চয়তাও নেই ফিরিয়ে আনা। সেই জন্য আপনারা যা করেন সেটা আমাদের এই সাহিত্য পরিষদই করতে হবে। তা তারা সব দেখে তৃতীয়বার এলেন, এসে এখানে এক্সিবিশন হবে, খরচ খরচা তারাই করবেন বলেছিলেন, বাইরের অংশটা আলোকিত করবেন বলে জানিয়েছিলেন এবং আমরা যোগাযোগ করি। আমি রমেশ্বর এবং মানিকবাবু যোগাযোগ করি এবং একটা বলেছিলাম যে স্যার আপনারা যা করার করুন পরিষদের মধ্যে, কিন্তু আমাদের নিজস্বভাবে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য কিছু অর্থ আপনারা দেন। আমাদের অনুরোধে পশ্চিমবঙ্গ সরকার সেই টাকা দিয়েছে। তারা জিনিসগুলো নেননি, কিন্তু অনেকগুলো জিনিসের ছবি তারা তুলে নিয়ে গিয়েছিলেন, মানিকবাবু ছিলেন, আমি ছিলাম, এবং সেগুলো নিয়ে তারা এক্সিবিশন করেছেন, যেটা করোনার সময় ওই বিদ্যাসাগরের জন্ম 200 পূর্তি উৎসবে এগুলো দেখানো হয়। কিন্তু আমাদের কর্তব্য তো আমাদের করতেই হবে। আমাদের কর্তব্যের মধ্যে দুটো ছিল, একটা হচ্ছে বিদ্যাসাগর স্মারক সংখ্যা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডিন আমাদের সেই বয়স অনেক ছোট, কিন্তু জ্ঞান প্রবীণ রমেশ্বর সেটা সম্পাদনা করে, তাকে সাহায্য করেন পরিষদের সবাই, অশোক উপাধ্যায় ছিলেন। এবং যে সংখ্যাটি বের করেছে আমার মনে হয়, আমরা যেহেতু বের করেছি আমাদের মনে হতেই পারে, কিন্তু তবুও বলছি এটা একটা অন্যতম সেরা সংকলন হয়েছে এবং আমাদের প্রথম মুদ্রণ প্রায় শেষ হওয়ার পথে, বোধহয় শেষ হয়েও যেতে পারে। এবং আমরা বিদ্যাসাগরের দুটি গ্রন্থ, একটা আছে সপ্তমন্দিরী, আর একটা বোধহয় সপ্ত সংগ্রহ, এটা আমরা প্রকাশিত করেছি। এটা আজকে তার আবারও উন্মোচন করে সকলের কাছে পৌঁছে দেওয়ার
ব্যবস্থা করবেন আমাদের প্রতিনিধিরা। আর তাছাড়া যে আলোচনা চক্র করার কথা ছিল, আমাদের মূল পরিকল্পনা ছিল আরও বড়, সেটা কিন্তু আমরা করোনার জন্য করতে পারিনি। কিন্তু আমরা একটু দিনগুলো পিছিয়ে গেল, আমরা করতে পারছি, একটা বছর পিছিয়ে গেছি। আমরা এটা আপনাদের জানানোর জন্য বললাম যে এখানে আমাদের প্রদর্শনী করা হয়েছে। এই প্রদর্শনীটা আমরা খোলা রাখবো 14 তারিখ পর্যন্ত, সর্বস্তরের মানুষকে ধরে। আমার মনে হয় এত সমৃদ্ধ এবং এত বৈচিত্র্যময় প্রদর্শনী বিদ্যাসাগরের জন্ম শতবর্ষ উপলব্ধ হয়নি। অনেক নাটক দিয়ে প্রচুর খরচ হয়েছে, কিন্তু যে সামগ্রীগুলো দিলে বিদ্যাসাগরকে চেনা যাবে, বোঝা যাবে, এটা সর্বমৌসুম পরিকল্পনা সুন্দরভাবে আমরা বিন্যস্ত করেছি। প্রতিদিন 3টে থেকে 6টা পর্যন্ত আমাদের এই প্রদর্শনী কক্ষ খোলা থাকবে। আর এই উপলক্ষে আমরা আরেকটাও সুযোগ গ্রহণ করেছি। আমাদের যে প্রকাশিত বইগুলো এই করোনাজনিত পরিস্থিতিতে, লকডাউনের মধ্যেও আমাদের মানুষেরা প্রকাশনার সাথে যারা যুক্ত তারা কিন্তু কঠোরভাবে পরিশ্রম করেছেন এবং অনেকগুলো বই তারা ছাপিয়েছেন। এবং এই 14 দিন প্রদর্শনী দেখে ফেরার পথে আপনারা মুখে দেখবেন আমাদের প্রকাশনা দপ্তর থেকে একটি কাউন্টার করা হয়েছে। এই 14 দিন কোনো বই কিনলে আমরা যে কোনো বইতে যে কোনো মানুষকে 40% মানে 40% আমরা কমিশন দেব। এটা আপনারা যারা আজকে এসছেন শুনবেন এবং অন্য সবাই এটা জানিয়ে দেবেন। আমি এমনিতে বেশি সময় নিলাম, আর আমরা একটু বিলম্বেও শুরু করেছি। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। করোনার পরিস্থিতি এখনো একেবারে নির্মূল হয়নি, এখনো অনেকে ভ্যাকসিনেশন নিচ্ছে, করোনা ছড়াচ্ছে। তার মধ্যেও আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাই। এবং সেই সঙ্গে অভিজিতের সঙ্গে সুর মিলিয়ে অনুরোধ করি যে করোনা বিধি একটু মেনে চলবে, যেন আমরা কোনো একটা এর দায়ভার গ্রহণ না করি যে আমাদের জন্য আমাদের এখান থেকে ফিরে কেউ করোনা হচ্ছে। সকলকে ধন্যবাদ জানাই। মঞ্চে যারা আছেন শ্রদ্ধেয় মানুষ, তাদের প্রণাম জানিয়ে বক্তব্য শেষ করছি। নমস্কার। এই আলোচনা সভার সূচক পাঠক দাদা শ্রী অমিয় কুমার সামন্ত তার কথা বলবেন। বঙ্গীয় সাহিত্য পরিষদের এক্সিকিউটিভ কমিটির সদস্য প্রসাদ রায় এবং আমাদের সর্বজনপ্রিয় শ্রী রতন কুমার নন্দী, আমাদের সেক্রেটারি, উপস্থিত ভদ্রমহিলা এবং ভদ্রমহিলা, আজকে বিদ্যাসাগরের উপরে একটি আলোচনা সভার সূচক ভাষণ দেওয়ার জন্য আমাকে বলা হয়েছে। তার আগে আমি বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যাসাগরের উপরে প্রকাশিত একটি যে পুস্তক সংকলন, সেটি সম্পর্কে আমি একটু বলতে চাই। এটি অনেকদিন আগে প্রকাশিত হওয়া উচিত ছিল। বিদ্যাসাগরের যে কতগুলি বই এখানে আছে সেটা আমরা জানতাম না, সংখ্যাটা জানতাম, কিন্তু কি বই আছে এবং কতগুলি বই আগে ছিল তাও আমরা যদিও বিভিন্ন সূত্র থেকে তার একটা সংখ্যা পাই, কিন্তু এর মাঝখানে অনেক কারণে সে সংখ্যাটা অনেক কমে গেছে। যাই হোক, সেই বইটি ছাড়াও বিদ্যাসাগরের নিজের ট্রান্সলেশন করা বিধবাবিবাহের উপরে যে পুস্তিকাটি, সেই পুস্তিকাটি ট্রান্সলেশনটিও প্রকাশ করা হয়েছে। এছাড়া আরো অনেক জিনিস প্রকাশিত হয়েছে। বিদ্যাসাগরের মৃত্যুর পর যে শোকোচ্ছ্বাস, সেই শোকোচ্ছ্বাসগুলিকে আমার মনে হয় বিশ্লেষণের একটা পরিসর আছে। আশা করি সে শীঘ্রই সেটা
কেউ করবেন, কোনো বিদগ্ধ ব্যক্তি সে সম্পর্কে আলোকপাত করবে। যাই হোক, এই প্রকাশনার জন্য আমি বঙ্গীয় সাহিত্য পরিষদকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। বিদ্যাসাগরের উপরে অনেক আলোচনা হয়েছে, হচ্ছে এবং আরো হবে। বস্তুতপক্ষে বিদ্যাসাগরের রবীন্দ্রনাথের পরেই বোধহয় আমাদের দেশে বিদ্যাসাগরের উপরেই আলোচনাটা সবচেয়ে বেশি। আর একটা কথা, যে বিদ্যাসাগর আরো একদিক থেকে প্রায় একক, এই অর্থে যে তার মৃত্যুর পর 10 বছরের মধ্যে যে 5টি বিখ্যাত জীবনী প্রকাশিত হয়, তারপরে হয়েছে, এখনো হচ্ছে, বিভিন্নভাবে বিশ্লেষণ হচ্ছে এবং সে হতেই থাকবে। কিন্তু ওই 5টি যে বিখ্যাত জীবনী প্রকাশিত হয়, সেটা আর ভারতবর্ষে কোনো ব্যক্তির মৃত্যুর পরে এই 10 বছরের মধ্যে এতগুলি জীবনী প্রকাশিত হয়নি। এর মধ্যে 3টি তার মৃত্যুর প্রায় অবহিত করে। এটা একটি খুব আশ্চর্যের কথা এবং স্মরণ রাখার কথা, এবং এটি একটি আলোচনার কথাও বটে। রামমোহনের ন্যায় ব্যক্তিত্বের একটি জীবনী প্রকাশ হতে লেগেছিল 33 বছর। বিদ্যাসাগরের সেক্ষেত্রে প্রায় 3-4 বছরের মধ্যেই অনেকগুলি জীবনী প্রকাশিত। কেন হলো সে প্রশ্ন অনেক তার জবাব আছে, কিন্তু এই প্রকাশিত হওয়া ছাড়াও এরপরে রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের যে একটি মূল্যায়ন করলেন, সেই মূল্যায়ন থেকে আমরা আগে পর্যন্ত অতিক্রম করে যেতে পারি। আজকের কথা আমি সেই দিন ওপরেই কিছুটা বলবো, অর্থাৎ সেই দিন থেকেই সূত্র নিয়ে আমি একটা বিষয় আপনাদের কাছে রাখবো। সেই রবীন্দ্রনাথের বক্তব্য থেকে বিদ্যাসাগর তো অনেক কিছু করেছেন। শিক্ষা ব্যবস্থার সংস্কার, শিক্ষার বিস্তারের চেষ্টা, স্ত্রী শিক্ষার সূচনা এবং উন্নয়ন, এবং সেই স্ত্রী শিক্ষাকে প্রসার করার চেষ্টা, নারী সংস্কার, নারীর মুক্তির জন্য বিধবা বিবাহ, বাল্য বিবাহ প্রতিরোধ এবং বহু বিবাহ প্রতিরোধ, এগুলো করার তিনি চেষ্টা করেছেন। কিছুটা আইনের দ্বারা, কিছুটা এমনি জনপরিসরের মধ্যে প্রচারের দ্বারা। কিন্তু যাই হোক না কেন, তার সম্পর্কে অনেক এখানে সমালোচনা হয়, অনেক কিছু বলা হয় যে বিধবা বিবাহ বস্তু থেকে ব্যর্থ হয়েছিল, তা হয়তো হয়েছিল নিশ্চয়। আর বহু বিবাহ বঙ্কিমচন্দ্র যা বলেছিলেন, তাই ওটা তো ওটা নিয়ে কি আর কোনো আন্দোলন করতে হয়, ওটা এমনি চলে যাবে। জানি 55 সালে আইন করে ওটাকে বন্ধ করতে হয়েছে। এখনো প্রচুর খবর আছে যে 2টো বিয়ে করেছে, 3টে বিয়ে করেছে, বিশেষ করে গ্রামে জানবে। তারপরে বাল্য বিবাহ তো খবরে কাগজেই দেখবেন যে যেদিন 4টে করে এদিন ওদিন পুলিশ নিয়ে বাল্য বিবাহ রোধ করার চেষ্টা করছে। তো এগুলো কেউ আইন ছাড়া যায় না বা যায়নি, আমাদের দেশে অন্তত যাওয়া খুব মুশকিল। যাই হোক, এখানে যদি সাফল্য বিচার করতে হয় এভাবে, তাহলে হয়তো বিদ্যাসাগর যেহেতু তার সময়ের থেকে তিনি অনেকটা এগিয়ে ছিলেন, তাই হয়তো তিনি এটা আগেই করার চেষ্টা করেছিলেন, সফল হয়নি। আরো একটা বড় আলোচনা, বড় সমালোচনা যে বিদ্যাসাগর যাকে করেছিলেন, এই শিক্ষাই হোক, সাধারণ শিক্ষাই হোক বা সংস্কারমূলক কাজকর্মই হোক, বিদ্যাসাগর কলেজ প্রতিষ্ঠাই হোক, বিদ্যাসাগর কলেজ নয়, মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠাই হোক, সেগুলো তো করেছিলেন ওই ভদ্রলোক শ্রেণীর জন্য। কত পার্সেন্ট? 10, 7, 8, 10, 13% পর্যন্ত হতে পারে। আর বাইরে তো আর বিদ্যাসাগর নজর দেননি, না এটা ঠিক নয়, নজর দেননি, কথাটা ঠিক নয়, কিন্তু দিয়েছিলেন
সে প্রসঙ্গে আমি সেটা আমার আজকের বক্তব্য বিষয় নয়, কিন্তু দিয়েছিলেন, কিন্তু হয়তো এই যে সংস্কারের ক্ষেত্রে এটা হয়তো সবার ক্ষেত্রে পড়ায়নি, ওই পর্যন্ত যায়নি। কারণ আমাদের দেশে নিম্ন স্তরের মানুষদের মধ্যে বিবাহ প্রচলিত ছিল। আমাদের দেশের নিম্ন স্তরের মানুষদের মধ্যে এই বহু বিবাহ জিনিসটা খুব ছিল না, কম ছিল। অন্তত কলিঙ্গের মধ্যে যা ছিল তার থেকে অনেক অনেক কম ছিল। সুতরাং বিদ্যাসাগর সেদিকে নজর দেননি, এটা ঠিকই। এবং প্রত্যেকেরই ঊনবিংশ শতাব্দীর সমস্ত সংস্কার আন্দোলন, সে শিক্ষা হোক আর যাই হোক, কেন্দ্রীভূত ছিল একটা পার্মানেন্ট সেটেলমেন্টের তৈরি যে মধ্যবিত্ত শ্রেণী, সেই মধ্যবিত্ত শ্রেণী। তো বিদ্যাসাগরের তাহলে সংস্কার সম্পর্কেই যদি আধুনিক প্রশ্ন ওঠে, তাহলে বিদ্যাসাগরের চরিত্রে কি এমন জিনিস যেটা কালকে অতিক্রম করে গেছে, যা বাঙালিদের যেন সমস্ত ভারতবাসীদের পক্ষে সেটা স্মরণ করা দরকার। সেটাই রবীন্দ্রনাথ বারবার তার দিকেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি লিখেছেন, রচনা করি বাংলা ভাষাকে একটা তৈরি করেছে, মুক্তি দিয়েছেন, একটা গতি এনেছেন। সবই ঠিক, সেটি পার্মানেন্ট, সেটি অনেক দিন থাকবে, সেটা বাংলা ভাষা যতদিন থাকবে ততদিনই থাকবে। কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালিকে যে জিনিসটা দিয়ে গেছেন, সেটা অক্ষয় এবং সেদিন বিদ্যাসাগর বাংলাদেশে একক ছিলেন। তিনি উপকার করেছেন, পেয়েছেন কৃতজ্ঞতা, প্রয়োজনে সাহায্য পাননি। আমরা আরম্ভ করি, শেষ করি না। আমরা আরম্ভ করি, কাজ করি না। আমরা অনুষ্ঠান করি, তাহা বিশ্বাস করি না। যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। 2 পরিমাণ বাক্য রচনা করিতে পারি, 3 পরিমাণ আত্মত্যাগ করিতে পারি না। আমরা অহংকার দেখাইয়া পরিতৃপ্ত থাকি, যোগ্যতা লাভের চেষ্টা করি। আমরা সকল কাজে পরে প্রত্যাশা করি, অথচ পরে লইয়া আঘাত বিঘ্ন করিতে থাকি। পরে অনুকরণে আমাদের গর্ব, পরে অনুগ্রহে আমাদের সম্মান। পরের চক্রে ধুলি নিক্ষেপ করিয়া আমরা পলিটিক্স ও বাকচাতুর্যে নিজের প্রতি ভক্তিবিধ হইয়া ওঠাই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। এই যে ভদ্রলোক বাঙালি সমাজের একটি চিত্র রবীন্দ্রনাথ দেখেছেন, সেই রবীন্দ্রনাথ বলছেন এই বাঙালিদের কাছে যে জিনিসটা দেখা যাচ্ছে, যে তাদের চরিত্রের তেজ বলে, দীপ্তি বলে কিছু নেই। নিজেদের একটা কট্টরিকা প্রবাহে ফাঁসিয়ে দেওয়াই বাঙালিদের ভবিষ্যৎ। এবং সেই জন্যই বাঙালিকে মানুষ করার জন্য এই কাব্যের ভাষাতে যেমন কপিল ভিক্টোরিয়া যায়, তেমনি বিদ্যাসাগরের জন্ম আমাদের দেশে সেই চরিত্রের এই জিনিসটি নেই। চরিত্রের দৃঢ়তা নেই, চরিত্রের মহত্ব নেই, চরিত্রের যে বৈশিষ্ট্য তাও নেই। সে কথা বিদ্যাসাগর প্রথম থেকেই তার জীবনে সেইটি প্রমাণ রাখতে শুরু করেছে। তিনি মহান ঠিকই, কিন্তু যেটা তিনি নিজের মনে স্থির করতেন যে এটা ঠিক, সেটাই। যেমন আত্মমর্যাদা বোধকে কোনো জায়গাতেই ক্ষুণ্ণ হতে দেননি। তিনি গায়ত্রী বলে গেছিলেন, কিন্তু গায়ত্রী পরবর্তীকালে আর স্মরণ রাখার চেষ্টা করেন।
তিনি যখন তার অধ্যাপকের দ্বিতীয়বার তার পরিগ্রহণের পর বললেন, আর আপনার অধ্যাবর্ষণ করবো না, আর আপনার বাড়িতে আসবো না, সত্যি আর জাননি কখন। তার অনেক অনুরোধ আপত্তি কাকুতিতেও তিনি কোনোদিন জাননি। তৃতীয়ত যখন তিনি বিজ্ঞান কলেজের হেড কর্মী বা সেক্রেটারি, সেই সময় তাকে বলা হয়েছিল যে এই গল্প আপনারা সবাই জানেন যে ওই যে বিদেশ থেকে আসছে সিভিলিয়ানরা 2-4 নম্বরের জন্য ফেল করে গেলে বেচারাদের ফিরে যেতে হবে, তার পাস করিয়ে দেবে। তাহলে আপনি অন্য শিক্ষক দেখুন, আমি চাকরি ছেড়ে দেব। এরপরে আর কিছু পড়ে ভাগ্যিস ভদ্রলোক বাঙালি ছিলেন না। বাঙালি থাকলে তিনি বলতেন, ঠিক আছে আপনি যান, আপনি আমার কথা যে শুনবেন তাকেই আমি নিই। কিন্তু উনি সাহেব ছিলেন বলে ওই দৃঢ়তা, ওই চরিত্রের দৃঢ়তা এবং ওই চারিত্রিক সততার মূল্য দিতে জানতেন বলেই তিনি তাকে বললেন, ঠিক আছে আপনি আপনার মতো করুন। কিন্তু আমাদের যে সংস্কৃত কলেজের সেক্রেটারি তখন তিনি বাঙালি ছিলেন, সুতরাং তিনি বিদ্যাসাগরের যে পরিবর্তনের জন্য সংস্কৃত কলেজ রিফর্ম করার জন্য যে প্রস্তাবগুলি দিলেন, তিনি সেটার সঙ্গে একমত হলেন না। এবং একমত না হওয়ার পরে বিদ্যাসাগর যখন চাকরি ছেড়ে দিলেন, তখন তাকে ডেকে আর আলোচনাও করবেন না, এখানেই তফাৎ। তো চলে গেলেন। তো এই যে দৃঢ়তা, সেই সময়টা কি ছিল, আজকে বাঙালিরা চাকরিজীবী বাঙালিরা নিশ্চয় চিন্তা করে দেখতে পারেন, সেই সময় কলকাতাতে তার যে কারাবাড়ি ছিল সেখানে 9 জন ব্যক্তি থাকতো, খেত এবং পড়াশোনা। সেই সময় ঠাকুরদাসকে তার যথাযথ টাকা পাঠাতে হতো বিদ্যাসাগরের পরিবার, মানে তার 3 ভাইয়ের পরিবার এবং অন্যান্য ভাইদের এবং আত্মীয়স্বজনদের দেখাশোনার জন্য। তো সব মিলে বেশ একটা খরচের ব্যাপার ছিল, কিন্তু তিনি তার সাথে চাকরি ছিলেন। এই যে একটা চরিত্রের দৃঢ়তা, এটা খুব সাধারণ না। হয়তো অনেক কথা বলবে কেন অরবিন্দও তো চাকরি ছেড়ে দিয়েছে, দৃঢ়তা দেখিয়ে নয়, তার একটা মানসিক প্রবণতাকে তৃপ্ত করার জন্য, অর্থাৎ পেট্রিয়টিজমের দিকে তার যে একটা ঝোঁক ছিল, সেই পেট্রিয়টিজমের কাজ করার জন্য তিনি চাকরি ছেড়েছিলেন সুভাষচন্দ্র বসু। আর যাই তাছাড়া ওদের মতো স্তরের মানুষদের চাকরি ছাড়া না ছাড়ার ব্যাপারটা খুব একটা বিশেষ ছিল। তো এই যে একটা তেজস্বিতা, কালক্রমে সাহেবের সঙ্গে ভাব হলো, আলাপ পরিচয় হলো, ভাব মানে আদান প্রদান হলো। এখানে দেখুন বিদ্যাসাগরের আর একটা মহত্ব, যেটা আমাদের অশোক সেন ভালো করে লিখেছিল, যে একটা চরিত্রের দৃঢ়তা। যে বিদ্যাসাগর বীরসিং থেকে আসা একটা ছেলে, যে সংস্কৃত কলেজে ভালো রেজাল্ট করেছে। 1941-এর পর 3 বছরের মধ্যে বিদ্যাসাগরের নাম কলকাতার শিক্ষিত সমাজে প্রায় পরিচিত হয়ে গেছে। এই যে জিনিসটা আজকের দিনে কল্পনা করুন, এত সংবাদ মাধ্যম সেই সব থাকা সত্ত্বেও এটা হলো তার নিজের চরিত্র বলে, নিজের দৃঢ়তার জন্য, এবং শুধু মেধার জন্য নয়, মেধা ছাড়াও মেধার বাইরে তিনি যে দুস্থদের সাহায্য করতেন, দুস্থদের চিকিৎসা করতেন, তার বুদ্ধিবৃত্তি দেখা গিয়েছিল আরো 2-1টা সভাতে। এইসব কারণে
তার রাস্তা থেকে কলেরা রোগীকে তুলে নিয়ে গিয়ে নিজের বিছানায় শুয়ে চিকিৎসা করা, এটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয় আজকেও। তো এই জন্য তিনি এই শহরে, যে শহর পরস্পরের প্রতি বিমুখ না হলেও অন্তত পরস্পরের প্রতি উদাসীন, সেই রকম একটা শহরে বিদ্যাসাগর নিজেকে প্রতিষ্ঠা করলেন 5 বছরের মধ্যে। সেটাও একটা চরিত্রের তার বড় দিক। তারপরে ধীরে ধীরে প্রকাশ পেল তাকে তার গুণমুগ্ধ যেসব সাহেবরা, তারা সরকারি কর্মচারী, তাদের কতগুলি নিয়ম মানতে হবে, তাদের নিয়ম মতো পোশাক করে আসতে হবে। উনি একদিন দিয়েছিলেন ওর নিয়ম, যাদের দেশের নিয়ম, তাদের দেশ যখন আমাদের শাসন করছে সেটা মানতে হবে, কিন্তু সেটা মেনে গেলেন। কিন্তু এত অস্বস্তি দু রকমের, একটা শারীরিক, একটা মানসিক। ওর প্রয়োজনে আমাকে ডেকেছে, আমি আমার পোশাক করে আসতে পারবো না, ওদের পোশাক করে আসতে হবে, এই অস্বস্তি তাকে পীড়া দিল। তিনি বললেন আমি আর আসবো না। তখন বাধ্য হলেন বলতে যে না, আপনি আসবেন, আপনার পোশাক করে আসবেন। কিংবা ধরুন ওই প্রেসিডেন্সি বলে যে প্রিন্সিপালের সামনে পা তুলে বসা, এটা খুব একটা মানে যথাযোগ্য আচরণে ওটা কেউ বলবে না, আজকের দিনে বলবে না, কিন্তু সেই সময়ের একটা মূল্য অসাধারণ। ওরা ওর মধ্যে যে ঘৃণাটা ছিল, এটা শুধু অসাধারণ আচরণ নয়, কেবলমাত্র খারাপ আচরণ নয়, এটা একটা ঘৃণার ব্যাপার, একটা শাসক শাসিতের ব্যাপার। তো বিদ্যাসাগর তার জবাব দিলেন সেইভাবে, সেটা ঠিক হোক, ভদ্রতার বিচারে ঠিক হোক, ভালো হোক, অন্তত শাসক শাসিতের ব্যাপারে এটা তো ঠিক। তো এই দৃঢ়তাটা, তারপরে দেখুন ওই যখন চাকরির দরকার, বিলম্বে বললেন আমাকে একটা চাকরি দিতে হবে, প্রেসিডেন্সি কলেজে সংস্কৃতির অধ্যাপকের পদ খালি আছে, কিন্তু বিলম্ব বললে যে এদেশের লোককে কম মাইনে নিতে হবে, না বললে বল আমার চাকরি, তাহলে ও চাকরি আমি নেব না। এটা বিবেচনা করতে দেখুন, এটা আজকালের দিনে বা অন্য কোনো সময় এটা সম্ভব ছিল কিনা, এটা কখনই সম্ভব ছিল। মানে ওই রকম মানুষ ছাড়া অন্য মানুষের পক্ষে এটা সম্ভব ছিল। তার যখন প্রয়োজন তখন এরকম। তারপরে নিজের কথা রাখা, একজন লোককে বললেন আমি তোমাকে এটা দিয়ে দিলাম, নিজের যখন আর্থিক দৈন্য তখনও তিনি সেই দেওয়া থেকে আর ফিরিয়ে দিলেন না। এই যে সারা জীবন ধরে চলেছে একটার পর একটা তার পরীক্ষা, তার চরিত্রের পরীক্ষা, তার দৃঢ়তার পরীক্ষা, তার মানসিক ভাবে সততার পরীক্ষা, সব দিক দিয়ে এরকম একটা উদাহরণ আছে আপনাদের কাছে, যেখানে বিদ্যাসাগর সে মদন মোহনের সঙ্গে ঝগড়াতেই হোক, বা মদন মোহনের সঙ্গে ভাগ করা নেওয়াতেও হোক, বা অন্য কোনো ব্যাপারেই হোক, যে বিদ্যাসাগর নিজেকে এই সততার ব্যাপারে কম্প্রোমাইজ করেছিলেন নেই। বিদ্যাসাগর কোথাও যেখানে দৃঢ়তার প্রয়োজন সেখানে দৃঢ়তা দেখাতে তিনি নির্বৃত্ত হয়েছিলেন, তিনি থমকে দাঁড়িয়েছিলেন না, সেরকম কোথাও নেই। হ্যাঁ, তিনি অনেক জিনিস পারেন, সম্ভব ছিল, সেগুলো আলোচনা করেছে, সেগুলো সম্ভব ছিল না। সম্ভবের মোচন করতে কি করে সেখানে নামতে হয়েছে, সেখান থেকে তার যে বাসস্থানকে সরিয়ে নিয়ে আসতে হয়েছে, তাই হয় উপনিবেশিক শাসনে আমাদের রাষ্ট্রহারা হতেই হয়। বিদ্যাসাগর খুব তাই হতে হয়েছে। সেখানে যে নতুন যে আইন হয়েছিল জমির আইন, সে আইনে সাঁওতালদের যতটুকু জমি ছিল
৭৭ থেকে তারা বিচ্যুত হয়েছে, সুতরাং তাদের খাওয়ার কিছু নেই। এখানেও হয়েছে এই ঘাটাল মহকুমাতেও হয়েছে, যখন এসেছে কলের কাপড় এসেছে ম্যানচেস্টার থেকে, যখন কলের বাসনপত্র বা অন্য কলের তৈরি বাসনপত্র এসেছে, তখন খড়ারের কারখানা, রামগঞ্জের কারখানা বন্ধ হয়ে গেছে। বিদ্যাসাগর যখন দেশে যেতেন তখন তিনি নিয়ে যেতেন তাঁতের কাপড়। প্রত্যেকে এই চন্দ্রকোনা রামগঞ্জ থেকে যে তাঁতিরা কাপড় নিয়ে আসতো, এখানে কিন্তু এখন সেই দোকান আছে, গেলে দেখতে পাবেন। সে মানে বিদ্যাসাগর 20 টাকার 4 আনা ধার থেকে মারা গেছিলেন, পরে অবশ্য শোধ করে দেওয়া হয়। কাশ্মীরের ক্রমাগত নিয়মিত কাপড় নিতে, তো সেই যে কাপড়ের এই যে পরিবর্তন হল, সেটাকে বিদ্যাসাগরের চোখে পড়েনি। যে প্রথমে তাঁতের কাপড় নিয়ে যেত, তাতে একটু দাম বেশি লাগতো, তারপরে এলো মিলের কাপড়। আর মিলের কাপড়ের ফলটা কি হলো, সেটা বিদ্যাসাগর ওখানে দেখলেন। রামগঞ্জ, ধীরপাল, চন্দ্রকোনা থেকে সমস্ত তাঁতিরা তাঁত থেকে উৎসাহ হয়ে এই আবার জমিতে চাষ করতে লাগলো, কিংবা ওই দিনমজুরি ঢুকে গেল। আর ওখানে খড়ার বলে একটা গ্রাম ছিল, সেই খড়ার গ্রামে ছিল, এখনো আছে, কাঁসার তৈরির কারখানা। যখন এই জার্মান শিল্প এলো, তখনই সে কারখানাগুলো সব বন্ধ হয়ে গেল। কে কিনবে? সস্তায় গ্লাস, সস্তায় খাবার বিদেশ থেকে আসছে, সেগুলো বন্ধ। এই যে ঘাটালের মতো শহর, সেখানে দুটো যাকে আজকাল আমরা বলি মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেই মাল্টি ন্যাশনাল কোম্পানি সেই মাল্টিন্যাশনাল কোম্পানির হেডকোয়ার্টার ছিল ঘাটালে, কিন্তু তুই করতো তারা রেশম কিনতো। বৌদ্ধিকরা রেশমের জন্য এখনো তো মুর্শিদাবাদের রেশম অন্য জায়গাতে, শিল্প অন্য জায়গাতে বিক্রি হয়। মুর্শিদাবাদের শিল্পকে আরো ভালো করে ট্রিট করে বা কিছু করে কাঞ্জিভরম শাড়িও তৈরি হয়, বেনারসের শাড়িও তৈরি হয়। তো সেই সব যে উৎপাদন, সেগুলো তো নষ্ট হয়ে গেল। এইগুলো তো বিদ্যাসাগর নিজের চোখের সামনে দেখেছে। সুতরাং দেখে তিনি কি করে কৃষকদের দুঃখ দূর করবে, সেটা সম্ভব ছিল। কিন্তু যেটা সম্ভব ছিল না, নিজের চরিত্র বলে, নিজের দৃঢ়তায় তিনি যতটুকু করতে পেরেছেন তাই করেছেন। সেখানে তিনি সব মানুষের জন্যই তিনি চোখের জল ফেলেছেন। এবার আমি শেষ করি। রবীন্দ্রনাথ যেটা বলেছেন, সেটা দেখছি একজন সাহেব প্রায় সেই কথাই বলেছে। সেই সাহেবকে উৎপাদ, যার নামে এখনো উৎপাদ ওয়ার্ড আছে কেজি হসপিটাল, অবশ্যই এখনো তার নাম বলতেছে, উৎপাদ পার্ক এখনো আছে। সেই উৎপাদ লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, তিনি উদ্বোধন করেছিলেন কলেজ স্কোয়ারের যে মূর্তিটি, সেই মূর্তিটির উদ্বোধন করেছিলেন তিনি এসে যে কথাটা বলেছিলেন, সে কথাটা প্রায় সেটাই বিদ্যাসাগর সম্পর্কে বলা যায় যে সেটাই তার লাস্ট কথা। The last and the greatest of his character was holiness and philanthropy. His entire life, his whole substance was spent in doing good. This was a character which went straight to the heart of all men, of all nations. বিদ্যাসাগরকে কোনোদিন এই ন্যাশনালিজমের মধ্যে আনা কেউ চেষ্টা না করলেই হবে, কারণ রবীন্দ্রনাথ সেই কথা বলেছে। আমাদের অপমানিতের দেশে ঈশ্বরচন্দ্রের মতো একজন অখণ্ড পক্ষের আদর্শ
এমন যুগে জন্মগ্রহণ করিল আমরা বলিতে পারি না। মানব ইতিহাসের বিধাতা গোপন কৌশলে বঙ্গভূমির প্রতি মানুষ করিবার ভার দিয়াছিলেন বিদ্যাসাগর। এই যে বিদ্যাসাগরের চরিত্র, বিদ্যাসাগরের দৃঢ়তা আর বিদ্যাসাগরের আনন্দময় একটা সব সময় নিজের মতামতকে প্রতিষ্ঠা করানো, সেটা অন্য কথা, সেটা বাস্তবে বিদ্যাসাগর যুক্তি সহ জিনিসকে প্রতিষ্ঠা করতেন। সেরকম তার ঈশ্বর বিশ্বাস ছিল না, তিনি সেটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেননি, সেটা তার ব্যক্তিগত ধারণা। তিনি অন্য কিছু অন্য কাউকে বাধা দেননি। এই যে ধারণাগুলো, এইগুলো বিদ্যাসাগরের নিজস্ব। এই নিজস্বতাকে, তার চরিত্রের দৃঢ়তাকে তিনি চিরকালের জন্য বাঙালিকে দান করে গেছেন। রবীন্দ্রনাথকে এই কথা লিখতে হলো কেন? যে বিদ্যাসাগরের ওইটাই সবচেয়ে বড় গুণ, তার কৃপা নয়, তার দরিদ্রের জন্য সৃজন নয়, এর শিক্ষা সংস্কার নয়, এসব কিছু নয়, তার চারিত্রিক দৃঢ়তা। কারণ রবীন্দ্রনাথ নিজেও শেষ বয়সে জওহরলাল নেহরুকে লিখেছিলেন, তাকে আসতে বলেছিলেন শান্তিনিকেতনে, আসতে তিনি পারেননি। এখন দেখছেন, তোমাকে আমি দেখেছিলাম, বিশেষ কোনো কারণ নয়, শুধু এই কারণে যে আমার মানুষগুলোকে বাঙালিদের তুমি দেখো। কারণ I regret to say they do not have any character. Thank you. ধন্যবাদ। আমরা উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রবেশ করব। আপনাদের আগেই বলেছি, এই পর্বে গ্রন্থ প্রকাশ। মাননীয় সম্পাদক তার স্বাগত ভাষণে বলেছেন, বিদ্যাসাগরের 200 বছরের জন্ম জয়ন্তীতে বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রকাশনা বিভাগ থেকে একটা বৃহৎ আকারে বিদ্যাসাগর সংখ্যা প্রকাশিত হয়েছে। 1 মাসের মধ্যে সেই সংখ্যা শেষের পথে, কয়েক কপি মাত্র আছে। আজকে যে বই দুটি প্রকাশিত হবে রেডি হয়ে গেছে অনেকদিন আগে। অনুষ্ঠানে বিদ্যাসাগরের নিয়ে অনুষ্ঠানে প্রকাশ করা হবে বলে আমরা অপেক্ষা করছিলাম। সেই বই দুটো হলো শব্দমঞ্জরি এবং শব্দ সংগ্রহ। শব্দমঞ্জরি আমরা যতটা জানি এখানে ছাড়া কোথাও নেই, এমনকি ব্রিটিশ লাইব্রেরিতেও নেই। সেটা শ্রী বারিকবরণ ঘোষ এবং শ্রী রমেন কুমার স্বরের সুসম্পাদনায় আমরা বন্ধুবদ্ধ করতে পেরেছি। আর একটা বই শব্দ সংগ্রহ, এটা বিদ্যাসাগরের অপ্রকাশিত পাণ্ডুলিপি আমরা গ্রন্থাগারে প্রকাশ করতে চলেছি। শ্রী রমেন কুমার স্বর শব্দ সংগ্রহ সম্পাদনা করেছেন। এখন আনুষ্ঠানিকভাবে বই দুটো আমরা মলাট উন্মোচন করব। শব্দমঞ্জরি বারিকবরণ ঘোষ এবং রমেন কুমার স্বরের সম্পাদনায় যেটা প্রকাশিত হতে চলেছে, সেটা উন্মোচন করবেন বঙ্গীয় সাহিত্য পরিষদের অচি পরিষদের মাননীয় সদস্য প্রখ্যাত শিক্ষাবিদ শ্রী পবিত্র সরকার। স্যারের হাতে বই তুলে দেবেন প্রকাশনা অধ্যক্ষ শ্রী রমেন কুমার স্বর। তাকে সহায়তা করবেন প্রকাশনা বিভাগের কর্মী শ্রীমতী সোমদত্তা চ্যাটার্জি। প্রকাশনা অধ্যক্ষ শ্রী রমেন স্বর বইটা তুলে দিচ্ছেন।
আমরা মাননীয় গুরুজনরা রয়েছেন, আমার সরাসরি শিক্ষক বৃন্দ, আমার বন্ধুরা রয়েছেন, আমার সামনেও রয়েছেন। প্রকাশনা বিভাগের লাইব্রেরি থেকে আমরা এই বইটি এবং বিদ্যাসাগরকে নিয়ে যে বিশেষ সংখ্যা আমরা 2020 মার্চে প্রকাশ করার কথা ছিল। আপনারা প্রত্যেকেই জানেন আজকে আমাদের মাস্ক ধরে বসে থাকতে হচ্ছে, বারবার স্যানিটাইজার ইউজ করতে হচ্ছে। কিন্তু ইতিমধ্যে বিদ্যাসাগরের বিশেষ সংখ্যা প্রকাশিত হয়েছে। আমাদের মাননীয় কবি সচিব পরিষদের সদস্য শ্রী শঙ্কর ঘোষ তার বাড়িতে মাননীয় সভাপতি, সম্পাদক, আমি কোষাধ্যক্ষ মিনিস্টার সেটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। এই বইগুলি আমরা উদ্বোধন করতে পারিনি, ছাপা অনেকদিন হয়ে আছে, অনুষ্ঠান হয়েছিল। বিদ্যাসাগর সংস্থারা দেখেছেন এই বইগুলি সম্পর্কে দু চারটি কথা বলি। শব্দবর্জনী এর দ্বিতীয় কোনো কপি সন্ধান পাইনি, এমনকি বিদেশে ব্রিটিশদের সন্ধান করেছি, আমরা কোনো তার দ্বিতীয় আর সংখ্যা সন্ধান পাইনি। বলে আমাদের ভবিষ্যতে যেটা আছে, আমরা মাননীয় আমার শিক্ষক বাণীবরণ ঘোষ, তিনি প্রথম উদ্যোগ নেন এটাকে জন্মের 200 বর্ষে প্রকাশ করার। তার সঙ্গে আমি যেহেতু ওরা সরাসরি ছাত্র আমাদের সঙ্গে দেন, এটি আপনাদের হাতে আজকে সরাসরি পৌঁছে দিন, কারণ বঙ্গীয় সাহিত্য পরিষদ ছাড়া এর আর দ্বিতীয় কোনো কপি আছে বলে আমাদের জানা নেই। আর 1864-তে তিনি এটা প্রকাশ করেছিলেন। আমরা ভূমিকাটি যদি জান, আমরা দেখানোর চেষ্টা করেছি যে কেন বিদ্যাসাগর এটাকে সম্পূর্ণ করেনি বা সম্পূর্ণ করেছিলেন, এটা নিয়ে যে তথ্য আমরা যতটা সম্ভব স্যারের সঙ্গে আমি থেকে সেই পোস্টের একটা সমাধানের চেষ্টা করেছি। দ্বিতীয় হচ্ছে শব্দ সংগ্রহ। বিদ্যাসাগরের জন্মের 200 বছর অতিক্রান্ত। বিদ্যাসাগরের হাতে লেখা এই ম্যানুস্ক্রিপ্ট আমাদের পরিষদের চিত্রশালায় আছে। এটি 1308-এ রামকৃষ্ণ সুন্দর প্রথমে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় ছেপে প্রকাশ করেছিল, কিন্তু রুচির মুখ রাখতে গিয়ে বিদ্যাসাগরের শব্দ সংগ্রহের অনেক শব্দ তিনি বাদ দিয়েছিলেন। আসলে প্রথম যে শব্দবঞ্জনী আমাকে স্যার জিজ্ঞেস করছিলেন রঙ্গবাবু, প্রথমটি হচ্ছে কবিতার শব্দের উৎপত্তি, এইটা দিয়ে শব্দবঞ্জনী তিনি করছেন। আর দ্বিতীয়টি বিদ্যাসাগর গ্রামগঞ্জের সাথে তার একেবারে নিবিড় চলছিল, ফলে সেই সময় গ্রামের মানুষরা যে শব্দগুলো ব্যবহার করতেন তিনি ডায়েরির মধ্যে সেগুলো লিখে রাখতেন। এমনকি অনেক আপাতভাবে অশ্লীল শব্দ যার সমাজ আমরা ব্যবহার করি না, আপনারা ভাবতে পারবেন না, সেই সমস্ত যৌনবন্ধী শব্দকে বিদ্যাসাগরের মতো ঋজু মানুষ নির্দ্বিধায় তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করেছে। 200 বছরের এতে আমাদের ইসিতে সিদ্ধান্ত হয়েছিল এটাকে আমরা ছেলে প্রকাশ করবো, এবং আমরা চেয়েছি বিদ্যাসাগরের যে হাতের লেখা সেটা এই কপি ফটোকপি করে তার একটি পত্রিকা করে দিয়ে এই বইটিকে প্রথম পাঠকের কাছে আসবে। ফলে বিদ্যাসাগরের চরিত্রের আরেকটা দিক আশা করি এই বইটি শুনতে আপাতত আমাদের কাছে অন্য একটা বার্তা যাবে, যে এরকম ঋজু পণ্ডিত যখন শব্দ চয়ন করছেন সেখানে তিনি কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব তার মধ্যে ছিল না। যা তিনি পেয়েছেন, যা তিনি শুনেছেন, তা তিনি সংগ্রহ করেছেন। আমরা চেষ্টা করেছি, আপনাদের ভালো লাগলে ভালো লাগবে। প্রত্যেককে নমস্কার জানাচ্ছি। যিনি মূলত প্রদর্শনীর পরিকল্পনা থেকে একদম তাদের দাঁড়িয়ে তৈরি করে দিয়েছে, সকল পরিচিতি নেবেন। সভাপতি ভাষণের পর আপনারা এখানেই বসে থাকবেন, সেই পরিচিতির পর আমরা প্রদর্শনী করতে নিয়ে যাবেন। নমস্কার।
কিন্তু কথা উচ্চারণ করার সঙ্গে শব্দগত কোনো সংস্কারদের নামেরও বলতে পারি যে আমরা পরম সৌভাগ্যবান। এই জন্যেই বিদ্যাসাগর মশাইয়ের জন্মের ২০০ বছরের উদযাপনের সঙ্গে আমরা নিজেদেরকে সংযুক্ত হয়তো দূরে সূচক ফসলে অভিভাবক দাদাই বললেন তিনি যেভাবে বিদ্যাসাগরকে বিশ্লেষণ করছিলেন, প্রধানত রবীন্দ্রনাথকে তার আলোচনার সম্পদ হিসেবে গ্রহণ করে তাতে আমরা খুশি করছি না। মাঝপথে আমাকে ক্ষমা করেছে তাকে এই জন্যে আমার ভাষণটা ছিল বক্তব্যটা ছিল এরকম, সাগরকে একটুখানি ডোবায় নিয়ে আসবো, না হলে আমরা বাকি অনুষ্ঠান শেষ করতে পারবো না। উনি ডোবায় নিয়ে আসেননি, আমাদেরকে ডুবিয়েও দেননি, কিন্তু কতগুলো প্রশ্ন আমাদের সামনে রেখেছে। সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের কাছে নেই, কিন্তু ক্রমাগত উত্তরগুলো আসছে। যেমন যে বইগুলি প্রকাশিত হল তার মধ্যে শব্দমঞ্জরি বইটি একটা অনুসন্ধান আমাদের হাতে যখন এসে পৌঁছলো, তখন সেটিকে প্রকাশ করার জন্য আমরা আগ্রহী হলাম। রমেন তার ভাষণে বলেছে যে স্যার আমাকে তার সঙ্গে নেবে, উত্তরাত শীর্ষাত করা যায়। আমি তার সঙ্গে সংযুক্ত হয়ে নিজের গর্ব করছি। এই প্রসঙ্গে এই মুহূর্তে আমার কাছে একটা কথা মনে হলো যে বিদ্যাসাগর মশাই যে অভিধানটি প্রকাশ করলেন, অ থেকে নিরুক্তি পর্যন্ত শব্দ রেখে তার আখ্যাপত্র আমরা পাইনি। যখন ব্রজেনবাবু এই বিষয়ে আলোচনা করেন তখন তার মধ্যে একটা সংশয় দেখা দিয়েছিল এই প্রকাশের, এই বইটির প্রকাশের তারিখ। তাৎক্ষণিকভাবে একটা কথা মনে হচ্ছে, বিদ্যাসাগর মশাই যে উইল সম্পাদন করে গেছেন, সেই উইলে তার রচিত, সম্পাদিত, অঙ্কিত সমস্ত বই, তার রয়্যালটি কিভাবে বিভক্ত হবে এই সম্পর্কে নানা আলোচনা আছে, কিন্তু কোথাও কোনোভাবে শব্দমঞ্জরির কথা উল্লেখ নেই। এটা দুটো কারণ হতে পারে। বিদ্যাসাগর মশাই চাননি তো আর এই বইটির অন্য খণ্ডগুলি প্রকাশিত হোক। আমার নিজের ধারণা, উইলে যখনই কিছু দানের প্রসঙ্গ আসে তখনই তার সঙ্গে তার মূল্য সংযুক্ত থাকে। আমার ধারণা বিদ্যাসাগর মশাইয়ের এটি সাধারণ মানুষের কাছে বিতরণের জন্য ছাপিয়েছিলেন, সেজন্য এর থেকে পাওয়া রয়্যালটির টাকা ভাগ করার প্রশ্ন তার কাছে আসেনি। এমন হতে পারে, রমেন তার কথাতে ইঙ্গিত দিয়েছে যে বিদ্যাসাগর মশাই তিনি যেসব শব্দ ব্যবহার করছেন, যে শব্দগুলির মধ্যে কিছু কিছু অশ্লীলতার ব্যাপার আসে, সেই ব্যাপারগুলির কারণে তাহলে কি তার সমকালীন পাঠকেরা ক্লিয়ার করতে চেয়েছিল বইটি কি? একটু ভাববার জিনিস আছে, ভাবতেই হবে আমাদের। কারণ বিদ্যাসাগর মশাই সম্পর্কে অভিযোগের আমাদের শেষ। অভিযোগ যে তিনি স্ত্রী শিক্ষা নিয়ে এত আন্দোলন করলেন, বিধবা বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে
তার এত আলোচনার মধ্যে তিনি যখন শুনলেন তার ছেলে বিধবা বিবাহে প্রস্তুত হয়েছে এবং বাবার কাছে অনুমতি চাইছে, তিনি খুব আনন্দ করেন। বিদ্যাসাগর সাহেব মানুষের মতো মানুষের সঙ্গে যার আবেগ বলে কোনো বস্তুই ছিল না। তিনি তার মেয়েদের লেখাপড়া শেখালেন না, তার স্ত্রীকেও লেখাপড়া শেখালেন না। দেশটা তো বঙ্গদেশ। একটু সাহেবদের কথা বলেছেন অমিয় বাবু, সাহেবদের কথা না বললে আমাদের শক্তি পরিবার শক্তি কিছু ন্যূনতা ঘটে যায়। এই পরিষদে এক ভদ্রলোক ছিলেন, তার নাম রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। তিনি এশিয়াটিক সোসাইটির কোনো একটি পদে চাকরির জন্য দরখাস্ত করেছিলেন। সেই দরখাস্ত বিবেচনার ভার ছিল মার্শাল সাহেবের। খুব ভালোবাসতেন ভারত সাহেব, কিন্তু মার্শাল সাহেব চাকরি রাখাল দাস চাকরিটা দেননি। দেননি বলে একটা মহাপকার হয়েছিল। মার্শাল সাহেব নিজেই এটা লেখালেখি করেছিলেন, বহানি সাহেব তিনিও লেখালেখি করেছিলেন। রাখাল দাস বললেন যে এদের লেখার মধ্যে সত্যতা নেই। তিনি নিজে সরেজমিনে তদন্ত করে সিন্ধু সভ্যতার আদি ইতিহাস উন্মোচন করেছেন। এই কথাটা বলার কারণ হচ্ছে অমিয় বাবু তার বক্তৃতার মধ্যে বিদ্যাসাগর মশাইয়ের লাইব্রেরির কথা বলেছেন। সেই লাইব্রেরিতে যদি শব্দমঞ্জরি না থাকতো, সেটা যদি আমাদের দৃষ্টিগোচর না হতো, তাহলে হয়তো আপনাদের কাছে এই মূল্যবান কি অর্থে সেটা আপনারা নিজেই বুঝতে পারছেন। বিদ্যাসাগর মশাই যে বিষয়টি সম্পর্কে আমাদের কোনো অবগতি ছিল না, সেটা আমরা এই 200 বছরের সুযোগে আপনাদের সামনে উপস্থিত করতে পারি। শুনেছেন আপনারা যে বিশেষ সংখ্যাটি বিদ্যাসাগর মশাইকে অবলম্বন করে রচিত হয়েছে। তার পরিণাম দ্রুত ময়, অবক্ষয়, নিঃশেষ কোনো শব্দ দিয়ে বোঝানো যায় না। কারণ এ দিয়ে বাঙালি পাঠক যে পড়ে যায়নি, বাঙালি পাঠকের আগ্রহ কোথায় গিয়ে এখনো পর্যন্ত জীবিত আছে তার একটা কথা। আমরা 200 বছরের মাথায় দাঁড়িয়ে বইগুলো প্রকাশ করছি, অমুক চন্দ্র প্রকাশ করছেন, অমুক কথা বলছেন, ইত্যাদি ইত্যাদি করে কর্ম অনুভব করছি। কিন্তু আমরা জানি না এই লাইব্রেরিটা 17.5টা লাইব্রেরি, আলমারি, কিছু বই নেই একটা আলমারির মধ্যে, আরো আলমারি ছিল, আরো বইপত্র ছিল। সেসব বইপত্র বিক্রি হয়ে গেছে। বিক্রি করেছিলেন যিনি, তিনি কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের সবচেয়ে আদরের, শেষ জীবনের আদরের স্থান, বাসস্থান কারমাটানের বাড়িতে বিক্রি করে দিয়েছিলেন। আমরা যারা বিদ্যাসাগর মশাইয়ের বর্ণ পরিচয় নিয়ে এত মাতামাতি করে থাকি এবং ওই বর্ণ পরিচয়ের সঙ্গে কতগুলো ছবি দেখি এবং ছবির সঙ্গে সঙ্গে অনেকগুলো ছড়াও দেখি, সেগুলো কি বিদ্যাসাগর মশাইয়ের সবই যেত? বিদ্যাসাগর মশাইয়ের বইয়ের মধ্যে কি ছবি ছিল? নারায়ণ বিদ্যারত্ন মশাইয়ের পুত্র ছিলেন প্যারিমোহন, তিনি ছবি আঁকতে পারতেন। বাবার কীর্তি ঢাকবার জন্য কিনা জানি না, অথবা যখন আমরা বর্ণ পরিচয় করছি আমাদের ছোটবেলাতে, তখন দেখতাম তার উপরে লেখা থাকতো ঋষিভারের সংস্করণ। অর্থাৎ আইন অনুযায়ী তিনি এর শর্ত পাননি। ঋষিভার এই বিশেষ একটা অধিকারের বলে তিনি বইটিকে ছাপালেন এবং প্যারিমোহন সেই বইটিকে চিত্রিত করলেন। তার আগে অজগরের ছবি, উটের ছবি অথবা হাত তোলা ঋষি মশাইয়ের ছবি বিদ্যাসাগর বইয়ের মধ্যে ছিল। এই কথা
বলার কারণটা হচ্ছে যে লাইব্রেরিটা আমরা দেখতে পাচ্ছি, এই লাইব্রেরি আমাদের অধিকারে আসার পিছনে একটা ছোট্ট ইতিহাস আছে। যখন শুনতে পারলেন মুর্শিদাবাদকে আমাদের অবশ্যই প্রণাম জানাতে হবে। আমরা এই বর্ধমান থেকে এখানে আসতে কিংবা একটা দূর স্থান থেকে সাহিত্য পরিষদে আসতে কতক্ষণ নিয়মিত, এটা নিয়ে আমাদের নিজেদের মধ্যেই প্রশ্ন যখন ওঠে তখন ভাবি যে মোকামাদি থেকে মুর্শিদাবাদে যখন যাতায়াতের কোনো সুরাহা নেই, সেই সময় তিনি আসছেন, নিয়মিত আসছেন পরিষদের কাজের জন্য। যখন শুনতে পেলেন লালগোলা মহারাজা রবীন্দ্রনাথ রায়মশাই যে বিদ্যাসাগরের বইগুলো নিলেমে উঠেছে, শিল্পী শিল্পী এগুলো পরহস্ত মতামত, তিনি সেখানে সরাসরি সেই নিলাম রদ করার চেষ্টা করলেন, সর্বোচ্চ দামটুকু তিনি দিলেন এবং নিজের অধিকারে সেই বইগুলো নিলেন। নেওয়ার পর সংশয় হলো এই বইগুলো নিয়ে রাখবো কোথায়, এতগুলো বই মুর্শিদাবাদে নিয়ে যাবো, সেটা কার অধিকারে শেষ পর্যন্ত যাবে। খুব ভালোবাসতেন। আমরা ঢুকতেই যেসব মার্বেল পাথর ইত্যাদি এই বাড়িটির মধ্যে দেখতে পাই, তার একটা বড় অংশ রায়মশাই তার অর্থভার গ্রহণ করছেন। তিনি এসে পরিষদকে অনুরোধ করছেন, আপনারা এই গ্রন্থাগারের দায়িত্ব গ্রহণ করুন। একটা ছোট্ট শব্দ, প্রত্যেক বছরের শেষে আমি এই প্রত্যেকটি বইয়ের হিসেবে আপনারা কতটা যত্নের সাথে রেখেছেন। 6 বছরে এগুলো পান। 6 বছরের মধ্যে যখন দেখা গেল একটা বইয়ের একটা পাতার একটা কোণ পর্যন্ত নষ্ট হয়নি, তখন পরিষদের প্রতি কৃতজ্ঞতার বশত তিনি তার সমস্ত শব্দ পরিষদকে প্রদান করলেন। আমি শুধু এই কথাটা বলতে চাইছি, আমরা গর্ব করে থাকি আমরা যারা এখানে এই বিশ্ববিদ্যালয়, আমরা নাকি সেই বিশ্ববিদ্যালয়ের উচ্চ পদস্থ কর্মীদের মতোই আমাদের অবস্থান। আমরা ভাবতে পারি যখন 50 বছরের পর পড়াশোনার জন্য এসেছি, বর্ধমান থেকে পড়তে আসতাম, আমাদের সঙ্গে খুব বন্ধুত্ব গড়ে উঠেছিল। বয়সে আমাদের চেয়ে বড় জামিনীদা থেকে পড়তাম। জামিনীদা অনেকক্ষণ এসেছি, বর্ধমান থেকে এসেছি, আবার ফিরে যাবো, বইগুলো এতগুলো বই চাই না, জামিনীদা বলতেন, আরে ভাই যতক্ষণ আপনারা বসে থাকবেন না ততক্ষণ আমাদের ভালো লাগে। যেই বাড়ি ফিরে যাব তখন বাড়ির লোকেরা বলবে ছেলের দুধ খাবার কোনো আয়োজন নেই, টাকা পয়সা দাও, 20 টাকা মাইনে পেতেন। ব্যোমকেশ প্রস্তাব মশাই দিচ্ছেন 2 টাকা মাইনে পেতেন। সেই 2 টাকা মাইনে পাওয়া লোকগুলো একটা সম্পদকে রক্ষা করার জন্য কি জীবন দান করেছে 6-6টা বছর ধরে নিয়ে এসে। আজকে বিদ্যাসাগরকে 200 বছরের মধ্যে স্মরণ করতে গিয়ে আমরা সেই মানুষের প্রতি একটুখানি অবনত হব না? দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যায় করতে থাকে, কিন্তু একটা সংশোধন করে আমাদের জীবনের মধ্যে আমরা রবীন্দ্রনাথকে সংশোধন করে দিয়েছেন বলেই আমরা এই কথাটা বলতে পারছি। আমরা কোনো মানুষ যখন বিখ্যাত হয়ে পড়ে তখন তার সম্পর্কে একটা বিশেষণ প্রয়োগ করে থাকে, বলে থাকে তিনি প্রাতঃস্মরণীয়, অর্থাৎ সকালবেলাতে উঠে তাকে একবার মনে করলে পরে আমাদের জীবন সার্থক। সকালবেলায় উঠে একবার নিজের সঙ্গে স্মরণ করলে আমাদের জীবন সার্থক। বিদ্যাসাগর এত সস্তা, সকালবেলায় উঠে একবার তাকে স্মরণ করলে আমার আত্মীয় ছোটবেলাতে আমার শিখিয়েছিলেন, সেই শিক্ষাটুকুই আপনাদের কাছে আমি বিতরণ করে আমার বক্তব্য শেষ করব। তিনি বলেছিলেন তিনি প্রাতঃস্মরণীয় নন,
তিনি নিত্য স্মরণীয়, তিনি অনুক্ষণ স্মরণীয়। বিদ্যাসাগর মশাইয়ের 200 বছরের জীবনযাপনের ইতিহাস, তার ভালো মন্দ, তার অদ্ভুত অপরিসীম যে সবকিছু মূল্যায়ন করতে গিয়ে বোধহয় আমরা এই মনে মনে প্রতিশ্রুতি গ্রহণ করবার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা বিদ্যাসাগর মশাইকে আর প্রাতঃস্মরণীয়, নিত্য স্মরণীয়, অনুক্ষণ